দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি তুষারকান্তি মিস্ত্রি, প্রভাষক যুক্তিবিদ্যা, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলে সুস্থ আছো এবং যার যার বাড়িতেই অবস্থান করছো। তো তোমাদের বাড়িতে বসে করোনাকালীন এই দুর্যোগের সময় যাতে সময়টা কাজে লাগাতে পারো তার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো ফলো করেছো, তোমরা ইতিমধ্যেই যৌক্তিক সংজ্ঞা অর্থাৎ যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সংক্রান্ত আলোচনা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইতিপূর্বে আমরা যৌক্তিক সংজ্ঞার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম আলোচনা করে ফেলছি। তোমরা গত ক্লাসগুলো যারা অনুসরণ করেছো তারা সকলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। তো আমরা গত ক্লাসে যুক্তিবিদ্যার যে যৌক্তিক সংজ্ঞা তার দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যৌক্তিক সংজ্ঞার যে দুটি নিয়ম নিয়ে আলোচনা করব, তা একটি হলো চতুর্থ নিয়ম আর একটি হলো পঞ্চম নিয়ম। তো তোমরা সকলে একটু মনোযোগের সাথে নিয়মগুলো খেয়াল করবে এবং সেই সঙ্গে নিয়মের যে অনুপপত্তিগুলো আছে, কখন অনুপপত্তি ঘটবে বা কখন সংজ্ঞাটিতে ভ্রান্ত দোষে দুষ্ট হবে, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনাগুলো কিন্তু তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করবে। তো আমরা চতুর্থ নিয়ম দিয়ে আজকের ক্লাসের আলোচনা শুরু করছি। দেখো, চতুর্থ নিয়মটি আছে, সংজ্ঞা সর্বদাই সদর্থক হবে, সংজ্ঞায় কখনো নয়ার্থক শব্দ ব্যবহার করা যাবে না। সদর্থক বা নয়ার্থক ধারণার সাথে কিন্তু ইতিপূর্বে আমরা যুক্তিবিদ্যার স্টুডেন্ট যারা আছি সকলেই কিন্তু কম বেশি পরিচিত যে সদর্থক ধারণাটা কি বা নয়ার্থক ধারণাটা কি। তো আমরা যখন কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করব, ওই যৌক্তিক সংজ্ঞায় সবসময় সদর্থক শব্দ ব্যবহার করতে হবে, কখনোই নয়ার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? কারণ সংজ্ঞা প্রদানের উদ্দেশ্য হলো যে ওই পদের মধ্যে কি কি গুণ আছে সেই গুণগুলা সংজ্ঞার মাধ্যমে উপস্থাপন করতে হয়। কিন্তু আমি যদি সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করি বা নয়ার্থক শব্দ ব্যবহার করি, তাহলে ওই পদটির মধ্যে কি কি গুণ আছে সেটা না বুঝিয়ে বরং ওই পদের মধ্যে কি নাই সেই গুণটি কিন্তু আমরা তুলে ধরছি, যেটা সংজ্ঞার জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝাতে পারি যে এখানে আমরা চতুর্থ নিয়ম যদি ভঙ্গ করি, যে সংজ্ঞায় যদি আমরা নয়ার্থক শব্দ বা ভাষা ব্যবহার করি, তাহলে এক ধরনের অনুপপত্তি ঘটে। সেই অনুপপত্তির নাম হলো নয়ার্থক সংজ্ঞা অনুপপত্তি। যে দেখো, তাহলে নয়ার্থক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? যদি চতুর্থ নিয়ম ভঙ্গ করা হয়, অর্থাৎ কোনো পদের সংজ্ঞায় যদি নয়ার্থক ভাষা বা শব্দ ব্যবহার করা হয়, তাহলেই কিন্তু এই নয়ার্থক সংজ্ঞা নামক অনুপপত্তিটি ঘটে থাকে। এখানে একটা উদাহরণ দিয়ে কিন্তু আমি বিষয়টি বুঝিয়েছি। আলো নয় আধার, একটু লক্ষ্য করো, যদি আমাকে আলোর সংজ্ঞা দিতে বলা হয়, তা আমি বললাম যে আলো নয় আধার। এখানে যে নয় কথাটি নয়ার্থক, এটা ইতিপূর্বেই তোমরা জানো যে এখানে নয় কথাটি ব্যবহার করে এই সংজ্ঞাটিকে কিন্তু আমি ত্রুটিপূর্ণ করে ফেলছি। কারণ আমি বলেছি আলো নয় আধার, তাহলে আলো কি, আলোর মধ্যে কি গুণ আছে? তা আমাকে যদি আলো সংজ্ঞা দিতে হয়, তো অবশ্যই আলোর মধ্যে কি কি গুণ আছে সেটা আমার সংজ্ঞায় উল্লেখ করতে হবে। কিন্তু এখানে আমি আলো নয় আধার, তাহলে আলোর মধ্যে কি গুণ নাই সেটা আমি উল্লেখ করছি। তাহলে আলো কি, আলো আধার না, তাহলে আলোটা কি, তার কি কি গুণ আছে সেটা তো আমি এখানে উল্লেখ করি নাই। তাই এই ধরনের নয়ার্থক শব্দযুক্ত সংজ্ঞা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সংজ্ঞা সর্বদাই ত্রুটিপূর্ণ এবং সেই ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো নয়ার্থক সংজ্ঞা। তোমরা খেয়াল করো যে চতুর্থ নিয়ম যদি ভঙ্গ করা হয়, তাহলে নয়ার্থক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে থাকে। তো শিক্ষার্থীরা, এরপরে আমাদের যৌক্তিক সংজ্ঞার সর্বশেষ, মানে আমাদের 4টা নিয়ম আলোচনা হয়ে গেল। যেহেতু মোট 5টা নিয়ম যৌক্তিক সংজ্ঞায় আছে, তাই আমরা এখন সর্বশেষ নিয়মটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়মটি কি আছে তোমরা একটু লক্ষ্য করো। যৌক্তিক সংজ্ঞায় সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থক পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। বিষয়টি একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে, কারণ এখানে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটা বিষয় আমরা ব্যবহার করেছি, কিন্তু এ সংক্রান্ত আলোচনাও কিন্তু আমি করেছিলাম
এই অধ্যায়ের যে দ্বিতীয় ক্লাসটি আমরা নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি যে কোনটা সঙ্গেয় পদ আর কোনটা সংজ্ঞার্থ পদ। তো কোনো একটা পদের যখন আমরা সংজ্ঞা দিব তখন সেই পদের যে সঙ্গেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটা সহজে রূপান্তরযোগ্য হতে হবে। সহজে রূপান্তরযোগ্য কেমন? আমি যদি একটা উদাহরণ দিয়ে এটা একটু বুঝাই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এখানে দেখো মানুষ পদ হচ্ছে সঙ্গেয় পদ, কারণ আমরা জানি যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেই পদকে বলা হয় সঙ্গেয় পদ, আর যে পদের দ্বারা সংজ্ঞা দেওয়া হয় সেই পদকে বলা হয় সংজ্ঞার্থ পদ। যেমন এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই পদটি দ্বারা কিন্তু মানুষকে সংজ্ঞায়িত করা হয়েছে, তাই মানুষ এখানে হচ্ছে সঙ্গেয় পদ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে সংজ্ঞার্থ পদ। এখন আমার নিয়মে বলা হয়েছে যে যৌক্তিক সংজ্ঞায় সঙ্গেয় পদ এবং সংজ্ঞার্থ পদ, হ্যাঁ, এটা সহজে রূপান্তরযোগ্য হতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে রূপান্তরযোগ্য কিভাবে আবার হবে। তোমরা একটু ভাবো যে মানুষ বলতে আমরা যাদের বুঝি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতে কি আমরা তাদেরকেই বুঝি না অন্য আরো কোনো প্রাণীকে বুঝি? বুঝি না। কেন বুঝি না? কারণ এই বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি, তো এই আলোচনা কিন্তু আমরা ইতিপূর্বেও করেছি যে বুদ্ধিবৃত্তি এবং যে জীববৃত্তি এই দুইটা গুণ কিন্তু একত্রে একমাত্র মানুষের মধ্যে আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু এই দুইটা গুণ একত্রে নাই। তাই আমরা মানুষ বলতে যাদেরকে বুঝবো বা যাদেরকে মানুষ হিসেবে অবহিত করা হবে তারা সকলেই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তার মানে মানুষ বলতে আমরা বুঝি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আবার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতে আমরা কাদেরকে বুঝবো? মানুষকেই বুঝবো। তাহলে আমরা বলতে পারি যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব দুইটা হচ্ছে পরস্পরে রূপান্তরযোগ্য পদ, কারণ মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আবার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হচ্ছে মানুষ। তো কোনো পদের সংজ্ঞা দিতে গেলে সর্বদাই খেয়াল রাখতে হবে যে ওই সংজ্ঞায় সঙ্গেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটা কি সহজে রূপান্তরযোগ্য হতে হবে। আর যদি এটা না হয়, যদি আমরা এমন ভাবে সংজ্ঞা দেই যে এদের একটার পরিবর্তে আর একটাকে আমি ব্যবহার করতে পারছি না, তাহলে এই নিয়ম ভঙ্গ করা হবে এবং সেখানে দুইটা অনুপপত্তি ঘটবে। একটা হলো অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, তোমরা একটু লক্ষ্য করো, অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, আর একটা হলো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যে এই নিয়মটা যদি ভাঙি তাহলে অর্থাৎ পঞ্চম নিয়ম ভঙ্গ করলে দুইটা অনুপপত্তি আমরা পাবো, একটা অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি আর একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এখন এই যে দুইটা অনুপপত্তি পেলাম, কখন এই দুইটা অনুপপত্তি ঘটবে? তো আমরা একটু অতি ব্যাপকটা নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো, যেখানে মানুষ হয় জীব, আমি মানুষকে সংজ্ঞা দিতে গিয়ে যদি বলি যে মানুষ হয় জীব, এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে জীব বলতে গিয়ে শুধু মানুষকেই বুঝি না পৃথিবীতে আরো আরো প্রাণী জীবের মধ্যে পড়ে যায়? কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, যাবতীয় যত প্রাণী আছে সবই কিন্তু মানুষের জীবের মধ্যে পড়ে যায়। তাহলে জীব আর মানুষ এই দুইটা কিন্তু সহজে রূপান্তরযোগ্য নয়, কারণ মানুষ বলতে কিন্তু আমরা জীবকে বুঝি ঠিক আছে, কিন্তু জীব বলতে কিন্তু শুধু মানুষকেই বুঝি না, আরো আরো প্রাণী আছে। তাহলে জীব এবং মানুষ দুইটা কিন্তু পরস্পরের রূপান্তরযোগ্য নয়। এখানে দেখো, মানুষকে যদি আমি জীব দ্বারা সংজ্ঞায়িত করি তাহলে জীবের সংখ্যা কিন্তু মানুষের তুলনায় বেশি, অর্থাৎ এখানে সংজ্ঞার্থ পদ জীব মানুষের সংখ্যার থেকে বেশি সংখ্যা মানে বেশি ব্যক্তার্থ নির্দেশ করেছে। আর যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে তার সংজ্ঞার্থ পদ সঙ্গেয় পদের থেকে বেশি ব্যক্তার্থ নির্দেশ করে তাহলেই সেখানে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন এখানে জীব হচ্ছে সংজ্ঞার্থ পদ, মানুষ হচ্ছে সঙ্গেয় পদ। এখন যখনই আমি মানুষকে জীব দ্বারা সংজ্ঞায়িত করলাম, দেখো এখানে সংজ্ঞার্থ পদের যে ব্যক্তার্থ আর সঙ্গেয় পদের ব্যক্তার্থ কিন্তু এক না, এখানে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থটা বেশি। আর যেহেতু সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সঙ্গেয় পদের তুলনায় বেশি, তাই এরা পরস্পরের রূপান্তরযোগ্য নয় এবং এই ধরনের অনুপপত্তিকে বলা হয় অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি।
তাহলে আমরা পঞ্চম নিয়ম ভঙ্গ করলে যে দুইটা অনুপপত্তি ঘটে, একটা হলো অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, সেটা আমরা আলোচনা করলাম। এরপরে সর্বশেষ যে অনুপপত্তিটা রয়েছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। তো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো অব্যাপক সংজ্ঞাটা কখন ঘটে। এখানে আমি আরো একটি উদাহরণ এখানে ব্যবহার করেছি। দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব। এখানে কিভাবে নিয়মটা ভঙ্গ করা হয়েছে? দেখো, এখানে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব হচ্ছে সংজ্ঞার্থ পদ। এখন এখানে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব দুইটা কি রূপান্তরযোগ্য? না, রূপান্তরযোগ্য নয়। কেন রূপান্তরযোগ্য নয়? কারণ মানুষ বলতে যত মানুষের ব্যক্তার্থ যত পরিমাণ আছে, মানে মানুষ বলতে যত সংখ্যাকে নির্দেশ করে, বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব বলতে কিন্তু তত সংখ্যাকে নির্দেশ করে না। কেন করে না? কারণ এখানে কিন্তু অসভ্য মানুষের মধ্যে সভ্য এবং অসভ্য দুই ধরনের মানুষ রয়েছে। তো আমি যখন সভ্যজীব কথাটা বললাম তখন কিন্তু মানুষের মধ্য থেকে অসভ্যজীব কথাটা এখান থেকে বাদ পড়ে গেছে। তাহলে আমি বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব বলতে কিন্তু সকল মানুষকে বোঝাতে পারছি না। তাহলে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব এই দুইটা পদ কিন্তু পরস্পরের রূপান্তরযোগ্য নয়। এখানে মানুষের সংখ্যা বেশি, মানুষের ব্যক্তার্থ বেশি, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীবের ব্যক্তার্থ কম। তো এই অনুপত্তিটা কখন ঘটবে? তাহলে যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ যদি সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেখানে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন এখানে লক্ষ্য করো, মানুষের ব্যক্তার্থ যা আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব তার ব্যক্তার্থ কিন্তু মানুষের তুলনায় বেশি। যে মানুষের সংখ্যা যে পরিমাণে রয়েছে, বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীবের সংখ্যা কিন্তু তার তুলনায় অনেক বেশি। আর মানুষের সংখ্যা যে পরিমাণে রয়েছে, বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীবের পরিমাণ কিন্তু তার তুলনায় অনেক কম। আর যেহেতু এখানে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সংজ্ঞেয় পদের ব্যক্তার্থের তুলনায় অনেক কম, তাই এখানে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে পঞ্চম নিয়ম অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম ভঙ্গ করলে দুই ধরনের অনুপপত্তি ঘটে, একটা হলো অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি আর একটা হলো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। এর মধ্যেই আমাদের কিন্তু আলোচনা অর্থাৎ যে যৌক্তিক সংজ্ঞার যে 5টি নিয়ম এই অধ্যায়ে রয়েছে তার বিস্তারিত আলোচনা কিন্তু আমরা শেষ করে ফেললাম। কারণ এখানে আমরা প্রত্যেকটা নিয়ম আলোচনা করেছি এবং প্রত্যেকটা নিয়মের যে অনুপপত্তিগুলো রয়েছে তা আলোচনা করেছি। তো আশা করি তোমরা এখান থেকে অনেকটাই বুঝতে পেরেছো। এরপরও তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে তার সঙ্গে মিলিয়ে আর একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবে। আর যদি তারপরে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমার সাথে ফেসবুক মেসেঞ্জার বা ফোন বা সরাসরি এসে কথা বলতে পারো যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসগুলো রেগুলারলি ফলো করবে এবং প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের উপরে আরও একটা ক্লাস নিব। সেই ক্লাসে আমি মূলত যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকবে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা হয়তো এই অধ্যায়ের উপরে একটা ভালো প্রস্তুতি তোমাদের তৈরি হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাসে পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বললাম এন্ট্রি দিয়েছিলেন না